আচ্ছা, ক্লিয়ার তো দেখা যাচ্ছে তাই না? শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই মাইক্রোফোন অফ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা উপস্থিত হতে পেরেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে গ্রাফাইটিস নিয়ে আলোচনা করব। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন লার্নিং অ্যান্ড ক্র্যাশ প্রোগ্রামের সর্বশেষ যে ওষুধটা সিজন 2 সেটা হচ্ছে গ্রাফাইটিস। আমাদের গ্রাফাইটিসটা হচ্ছে সর্বশেষ মেডিসিন, অর্থাৎ প্রত্যেকটা সিজনে আমরা 10টা করে ওষুধ পড়ি। আজকে হলো সেই 10 নাম্বার ওষুধ। আমরা অলরেডি 9টা পড়ে ফেলেছি, আজকে হলো 10 নাম্বারটা। তো এই 10 নাম্বার ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ গ্রাফাইটিসের আর কি। তো গ্রাফাইটিসটা আসলে কি? এটা হচ্ছে একটা মিনারেল কিংডমের মেডিসিন। প্রাকৃতিক অবস্থাতে এটা এইরকম দেখতে পাওয়া যায় আর কি। এটাই হচ্ছে গ্রাফাইটিস, এরকমটা দেখতে। Graphites is prepared from black lead by trituration. By trituration process, the medicinal properties of black lead are extract. Graphites is highly recommended to treat skin complaint, mainly eczema, psoriasis, constipation, piles and fissure, and suppressed or late period in female. গ্রাফাইটিস আমাদের হোমিওপ্যাথিক ট্রাইটুরেশন প্রসেসের মাধ্যমে, অর্থাৎ ঘর্ষণ প্রক্রিয়াতে কালো সীসা থেকে তৈরি করা হয়। আর এই ট্রাইটুরেশন প্রক্রিয়া বা ঘর্ষণের মাধ্যমে কালো সীসার ঔষধি গুণ বের করা হয়। এটা সাধারণত মহিলাদের ত্বকের বিশেষ করে মহিলাদের যাদের মাসিক দেরিতে হয়, অল্প পরিমাণে ভাঙে এবং বিভিন্ন কারণে যাদের মাসিক চাপা দেওয়া হয় বিভিন্ন ওষুধ দ্বারা, তাদের জন্য একটা উপযুক্ত মেডিসিন। এবং বিভিন্ন ধরনের চর্মরোগ, বিশেষ করে প্রধানত একজিমা, সোরিয়াসিসের মতো চর্মরোগ, কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, পাইলস, হেমোরয়েড বা বাংলায় বললে অলস, ফিশার এবং মলদ্বারের যে ফাটলগুলা হয়, এগুলার উপরে গ্রাফাইটিস অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক একটা মেডিসিন আর কি। তাহলে গ্রাফাইটিসটা হচ্ছে কালো সীসা থেকে ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে হোমিওপ্যাথিক মতে এটা পোটেন্টাইজ করা হয় পরবর্তীতে। এবং এইটা মূলত স্কিন রিলেটেড যে কমপ্লেনগুলো হয় এগুলার একটা প্রধান ওষুধ। এছাড়াও এটা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের জন্য, পাইলসের জন্য এবং বিভিন্ন জায়গায় যে ফেটে যায়, ফিশার হয়, ফাটল হয়, এগুলার জন্য খুব ভালো কাজ করে। আর মহিলাদের ক্ষেত্রে যাদের মাসিক চাপা দেওয়া হয় এবং যাদের মাসিক দেরিতে হয়, অল্প পরিমাণে ভাগে, এই সমস্ত রোগীদের উপরে খুব ভালো কাজ করে আর কি। This remedy is suited to people who have tendency of weight gain. Next, it is suitable to people who have tendency to skin complaint and also constipation. Other than this, it is indicated for female who are obese and have tendency to late or suppressed period. এই লাইনটার ভিতরে আমরা গ্রাফাইটিসের কনস্টিটিউশন সম্পর্কে ধারণা পাই, যে কাদের ক্ষেত্রে গ্রাফাইটিসটা আমাদের উপকারী। এই ওষুধটা ওই সমস্ত ব্যক্তির জন্য উপযোগী যাদের খুব সহজেই ওজন বৃদ্ধি পায়, লাইক ক্যালকেরিয়া কার্ভের মতো অল্পতেই তাদের ওজন অনেক বৃদ্ধি পায়। এদের জন্য, অর্থাৎ ওয়েট গেইন টেন্ডেন্সি, খুব অল্পতেই যাদের ওজন বেড়ে যাচ্ছে, এই সমস্ত লোকদের জন্য এটা উপযোগী। এরপরে এটা যাদের স্কিন রিলেটেড বিভিন্ন কমপ্লেইন আছে, অর্থাৎ চর্মরোগ প্রবণ ব্যক্তি এবং যাদের পায়খানা কষা থাকে, এদের জন্য উপযুক্ত। প্রথম নাম্বার হলো এদের ওজন আস্তে আস্তে বাড়বে, মোটা সোটা লোক হবে
এবং তাদের স্কিন রিলেটেড কোনো না কোনো প্রবলেম থাকবে এবং এদের পায়খানা কষার একটা টেন্ডেন্সি আমরা পাবো। আর ওই মহিলাদের জন্য নির্দেশিত হবে যারা মোটা মহিলা এবং যাদের অল্প পরিমাণে মাসিক অনেক দেরিতে হয়, অথবা যারা মাসিক চাপা দিয়েছে, এই সমস্ত লোকজনদের ক্ষেত্র হলো গ্রাফাইটিসের। আমি যদি আবার বলি, তাহলে প্রধানত যারা মোটা সোটা আছেন, যাদের পায়খানাটা কষা আছে এবং যাদের স্কিন রিলেটেড কিছু প্রবলেমে যারা ভুগছেন, এবং যে মহিলাদের দেরিতে মাসিক হয় এবং খুব অল্প পরিমাণে ভাঙে, অথবা যারা মাসিক চাপা দেয় স্রাব, এই সমস্ত লোকদের উপরে এই গ্রাফাইটিসটার প্রধান ক্রিয়াক্ষেত্র আর কি। It has a marked action on skin where it helps to treat a number of complaints including eczema, psoriasis, skin rash, fungal infection, cracked skin। আচ্ছা, এটি ত্বকে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে, অর্থাৎ স্কিন রিলেটেড যত কমপ্লেইন আছে, যেমন হতে পারে একজিমা, সোরিয়াসিস, ত্বকের র্যাশ, ফুসকুড়ি, ছত্রাক সংক্রমণ, হ্যাঁ, এই সমস্ত স্কিন সম্পর্কিত যত ধরনের প্রবলেম হয়, প্রত্যেকটা প্রবলেমের জন্য গ্রাফাইটিস খুবই ভালো একটা মেডিসিন হইতে পারে। নেক্সট, ইটস অ্যাকশন ইজ প্রমিনেন্ট অন রেকটাম হোয়ার ইট অফার হেল্প ইন কেসেস অফ কনস্টিপেশন, ফিশার অ্যান্ড পাইলস। তারপরে এর ক্রিয়াটা হচ্ছে, প্রধান ক্রিয়া হচ্ছে স্কিনে, তারপরে হচ্ছে মলদ্বারে। আর মলদ্বারে যখন গ্রাফাইটিস ক্রিয়া করবে, সেই ক্ষেত্রে সে কোষ্ঠকাঠিন্য, মলদ্বার ফেটে যাবে এবং পাইলস তৈরি করবে। আদার দ্যান ইটস অ্যাক্টস অন দ্য ফিমেল জেনিটেলিয়া অ্যান্ড অফার বেনিফিট টু ট্রিট ভ্যাজাইনাল ডিসচার্জ অ্যান্ড সাপ্রেসড অর লেট পিরিয়ড। এছাড়া মহিলাদের যৌনাঙ্গের উপরে এটা খুব ভালো কাজ করে, বিশেষ করে যোনি স্রাব, ভ্যাজাইনাল ডিসচার্জ, সেটা হতে পারে সাদা স্রাবও হতে পারে, বা যে কোনো প্যাথোলজির কারণে যদি ভ্যাজাইনাল কোনো ডিসচার্জ হয়, কোনো স্রাব বের হয়, এই সমস্ত স্রাবের ক্ষেত্রে গ্রাফাইটিস ভালো ওষুধ হিসেবে কাজ করে। এবং যাদের মাসিকটা দেরিতে হয় এবং যাদের মাসিক স্রাব কোনো কারণে চাপা দেওয়া হয়েছিল, তারপরের থেকে যদি কোনো কমপ্লেন ডেভেলপ করে, এই রকম রোগীদের জন্য গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। এখন আমরা গ্রাফাইটিসের রোল অ্যাজ এ হোমিওপ্যাথিক মেডিসিন, গ্রাফাইটিস হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে এর আমরা কি কি রোল পাই আর কি। অ্যাজ এ হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে আমরা গ্রাফাইটিসের কি কি রোল পাই। এখন আমরা হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে গ্রাফাইটিসের বিভিন্ন প্রয়োগ দেখব। অ্যাজ আ হোমিওপ্যাথিক মেডিসিন গ্রাফাইটিসের যে রোলগুলো আছে, এগুলো আমরা দেখব যে হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে গ্রাফাইটিস কি কি অফার করছে আমাদের। প্রথমে আমরা দেখতে পাই, এক নাম্বার হচ্ছে আই কমপ্লেন। গ্রাফাইটিস ওষুধ হিসাবে চোখের উপরে কি কি কাজ করতেছে, চোখের কি কি কমপ্লেনের উপরে কাজ করতেছে আর কি। ইট অফার আ গ্রেট হেল্প টু ইন ট্রিটিং মেনি আই কমপ্লেন। এটা চোখের অনেকগুলা সমস্যার জন্য ব্যবহৃত হতে পারে। ইট ইজ আ হাইলি ইফেক্টিভ মেডিসিন টু ট্রিট একজিমা অফ আইলিড। এটা চোখের পাতার যে একজিমা হয়, এই একজিমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। চোখের পাতায় যে একজিমাটা হচ্ছে, the person needing it have inflamed eyelid with most eruption on it. Sometimes crack and bleeding is present on eyelids. সাধারণত চোখের পাতায় যে ভেজা ইরাপশন সহ এটা ফুলে যায়, ইনফ্লেমড হয়ে যায়, চোখের পাতাটা প্রদাহিত হয়ে এটা মস্ট ইরাপশন হয়, অর্থাৎ আর্দ্র যে ইরাপশনগুলো চোখের পাতায় যে হয়, এগুলা হয়ে চোখের পাতা ফুলে যায়। সামটাইমস ক্র্যাকস অ্যান্ড ব্লিডিং ইজ প্রেজেন্ট অন আইলিড। কখনো কখনো চোখের পাতা ফেটে যায়
এবং রক্ত বের হয়। ইট ইজ ভেরি বেনিফিশিয়াল টু ট্রিট ব্লেফাইটিস। ব্লেফারাইটিস মানে কি? ব্লেফারাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য আইলিড মার্জিন হোয়ার ইলস গ্রো, আইল্যাশেস গ্রো। অর্থাৎ ব্লেফাইটিস হচ্ছে এমন একটা অবস্থা যেখানে চোখের পাতা আপনার প্রদাহিত হয়ে যায় এবং পাপড়িগুলা বড় হয়ে যায়। চোখের পাতা প্রদাহিত হয়ে বিশেষ করে উপরের পাতা প্রদাহিত হয় এবং পাপড়িগুলা বড় হয়ে যায়, এটা হচ্ছে ব্লেফারাইটিস রোগটা। The key feature to use it in blepharitis is inflamed red eyelid margin with presence of crust or flax. The margin of eyelid are also dry along with above feature. তাহলে ব্লেফারাইটিস মানে হচ্ছে চোখের পাতার একদম কর্নার যেটা থাকে, প্রান্ত একদম শেষ অংশ যেখানে আমাদের পাপড়ি থাকে, ঠিক ওই জায়গাটাতে যে ইনফ্লামেশনটা হয় এটা হচ্ছে ব্লেফারাইটিস। এই ব্লেফারাইটিসের কারণে চোখের পাতা বড় হয়ে, অর্থাৎ চোখের পাতা বড় হয়ে যায়, চোখের আপনার পাপড়িগুলা মামড়ি পড়ে যায়, চোখ লাল হয়ে যায়, ক্র্যাস্ট পড়ে অর্থাৎ মামড়ি পড়ে এবং ফ্ল্যাক্স হয়, আইসের মতো এক ধরনের চোখের পাতায় হয় আর কি। দিস মার্জিন অফ আইলিড আর অলসো ড্রাই অ্যালং উইথ অ্যাবভ ফিচার। উপরের বৈশিষ্ট্যের সাথে চোখের পাপড়ির প্রান্তগুলাও শুষ্ক হয়ে যায়। তার মানে কি? ব্লেফাইটিস একটা রোগ, যে রোগটার কারণে চোখের পাতা ফুলে যাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে এবং ক্রাস্ট মামড়ি পড়তেছে চোখের পাতায় এবং চোখের পাতার ওইখান থেকে আঁশের মতো উঠতেছে। এইগুলা বৈশিষ্ট্যের সাথে যদি চোখের পাতার প্রান্তগুলা যদি শুষ্ক হয়ে যায়, শুকিয়ে যায়, সেই ক্ষেত্রে গ্রাফাইটিসের একটা ক্ষেত্র আসে। The eyelid may stick together. They may have burning and biting sensation in eyelid, intense itching in eyelid margin. It is also complaint of. চোখের পাতা একসাথে লেগে যেতে পারে, তাদের চোখের পাতার মধ্যে জ্বালা পোড়া হয় এবং একটা কামড়ের অনুভূতি, বাইটিং পেইন একটা সেন্সেশন থাকতে পারে, চোখের পাতার প্রান্তে তীব্র চুলকানি এগুলা থাকবে। এই যে এই চিত্রটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লেফারাইটিস। এই যে দেখেন চোখের পাতার এই যে প্রান্ত একদম মার্জিনে এই যে দেখেন ক্রাস্ট পড়ে গেছে, অর্থাৎ মামড়ি হইছে, ক্রাস্ট পড়ছে আর কি, হ্যাঁ, মামড়ি হয়ে গেছে আর কি, এবং প্লাক জমছে, এই যে প্লাকের মতো হয়ে গেছে, এগুলাকেই বলা হচ্ছে এবং চোখের পাতায় যে দেখেন লাল হয়ে গেছে, ইনফ্লেমড হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে। এই যে চোখের পাতার এই জায়গাটাতে ব্লেফারাইটিসটা হচ্ছে আর কি। এই যে চোখের পাপড়ির এই যে চোখের আইলিডের একদম শেষ অংশ যেটা, এই যে দেখেন এই জায়গাটা ব্লেফারাইটিস, অর্থাৎ এইখানে প্রদাহিত হয়ে এটা শুষ্ক হয়ে গেছে এবং এই যে ক্রাস্টি মামড়ি ঘাড় মতো পড়ছে এবং এখানে প্লাকের মতো হয়ে যাচ্ছে এবং এটা শুষ্ক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে গ্রাফাইটিসের মূল ফিচার। নেক্সট, it is well indicated to treat photophobia, light sensitivity, discomfort or pain in the eye, open exposure to bright light. এরপরে ফটোফোবিয়ার ক্ষেত্রে খুব ভালোভাবে এটা নির্ধারিত হয়। এখন ফটোফোবিয়া মানে কি? ফটোফোবিয়া মানে হচ্ছে লাইট সেন্সিটিভিটি, অর্থাৎ আলোর প্রতি সংবেদনশীলতা, অর্থাৎ কোনো উজ্জ্বল আলোর মধ্যে গেলে যদি চোখে অস্বস্তি বোধ হয়, ব্যথা হয়, চোখ দিয়ে পানি পড়ে, লাল হয়ে যায়, চোখ ফুলে যায়, এটাকে বলা হয় ফটোফোবিয়া। অর্থাৎ চোখটা আলো সহ্য করতে পারছে না। বিশেষ করে সূর্যের আলোতে যদি কেউ যায় তাহলে তার খুব কষ্ট হবে, চোখ ফুলে যাবে, ব্যথা হবে, চোখ দিয়ে পানি পড়বে, লাল হয়ে যাবে, এটাকেই বলা হচ্ছে ফটোফোবিয়া, অর্থাৎ লাইট সেন্সিটিভিটি, আলোর সংবেদনশীলতা, লাইট সেন্সিটিভিটি। এটার জন্য গ্রাফাইটিস খুব ভালোভাবে নির্দেশিত হবে। আদার দ্যান দিস, ইট ইজ আ মেজর মেডিসিন টু ট্রিট স্টাই, red swollen lump on the eyelid margin due to bacterial infection. It mainly helps to treat stye present on the lower lid. It works well in treating recent stye in any of the stages as well as also aid in removing the tendency of recurrent stye.
এটা ছাড়াও এটা স্টাই, আঞ্জনি, যেটা আমরা গ্রাম বাংলায় বলছি আঞ্জনি। আঞ্জলিটা মূলত কি, ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে চোখের পাতার প্রান্তে যে ইনফ্লামেশনটা হয়, লাল হয়ে একটা গুটলির মতো ফোলা যেটা হয়, এটাকে বলা হয় হচ্ছে স্টাই, বা বাংলায় বললে আঞ্জনি বা আজনাই। এই আজনাইটা মূলত হয় হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে, তবে এখানে ভাইরাল ইনফেকশনও থাকতে পারে। অর্থাৎ যে কোনো ইনফেকশনের কারণে এই একটা ইনফ্লামেটিভ হয়ে এটা যখন আপনার একটা পিণ্ডের মতো ধারণ করে, তখন এটাকে বলা হয় স্টাই বা আঞ্জনি। এইটার চিকিৎসার জন্য একটা প্রধান ওষুধ হচ্ছে গ্রাফাইটিস। আমরা জানি যে স্ট্যাপিসেগ্রিয়া ভালো কাজ করে, হ্যাঁ, স্ট্যাপিসেগ্রিয়াও ভালো কাজ করে, পালসিটিলাও ভালো কাজ করে, ক্যালকেরিয়া ফ্লোরও ভালো কাজ করে। আসলে এগুলা ক্লিনিক্যালি আইটেম, অর্থাৎ যখন আপনি ওষুধ প্রুভিং করা হয় তখন এই ওষুধগুলা, বিশেষ করে স্ট্যাপিসেগ্রিয়া, গ্রাফাইটিস, পালসিটিলা, অ্যাপিস, বেলেডোনা, এগুলা আসলে স্টাই উৎপন্ন করেছিল। এই জন্য এগুলা প্রথম শ্রেণীর লক্ষণ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে ড্রাগ প্রুভিংয়ে আর কি। তো ব্যাকটেরিয়ার কারণে যদি চোখের পাতায় যদি আঞ্জনি হয়, সেই ক্ষেত্রে গ্রাফাইটিস খুবই ভালো একটা ওষুধ আর কি। এটা প্রধানত চোখের যে নিচের পাতা, এই নিচের পাতাগুলাতে আসলে আঞ্জনিগুলা হয়। আর যদি রিসেন্ট আঞ্জনি হয়, অ্যাকুইট যে আঞ্জনিগুলা হচ্ছে, এইটা আপনার গ্রাফাইটিসে সারবে। পাশাপাশি কিছুদিন পরপরই যাদের আচিল হচ্ছে, অর্থাৎ টেন্ডেন্সি টু রিকারেন্ট স্টাই, অর্থাৎ বারবার এই যে আঞ্জনি হওয়া বা স্টাই হওয়ার যে প্রবণতা, টেন্ডেন্সি অফ রিকারেন্ট স্টাই, বারবার যে আঞ্জনাইগুলো হচ্ছে, এটার যে প্রবণতা, এটা দূর করতেও গ্রাফাইটিস খুব ভালো কাজ করতে পারে। তার মানে আমরা যেটা বুঝলাম, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে যদি কারো আপনার আজনাই হয়, স্টাই হয়, সেই ক্ষেত্রে গ্রাফাইটিস একটা ভালো কাজ করে। বিশেষ করে গ্রাফাইটিস চোখের পাতার নিচে যে আজনাই হয়, এইখানে খুবই ভালো কাজ করে। এবং অ্যাকুইট আজনাইয়ের পাশাপাশি যাদের ঘন ঘন বারবার যাদের আজনাই হচ্ছে, তাদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। এবার আমরা এয়ার কমপ্লেইন পড়ব। গ্রাফাইটিসের কানের কি কি লক্ষণ থাকতে পারে। When it comes to ear complaint, this medicine is mainly used to treat complaint of tinnitus, hearing noises in the ear without the presence of any external sound. এই ওষুধটা মূলত টিনিটাসের চিকিৎসার জন্য খুব ব্যবহৃত হয়। টিনিটাস মানে কি, কানের মধ্যে যখন শব্দ হয়, অর্থাৎ বাহ্যিক কোনো শব্দের উপস্থিতি ছাড়াই যদি কারো কানে শব্দ হয়, এটাকে বলা হয় টিনিটাস। টিনিটাস বলতে কানের মধ্যে যদি শব্দ হয়, এইরকম রোগকে বোঝায়। তো এটা একটা খুবই ভয়ানক সমস্যা। বিশেষ করে এটা কানে আঘাত লাগলে বৃদ্ধদের বা বয়োবৃদ্ধ বা ডায়াবেটিস রোগীদের এই সমস্যাগুলো হয়। তো এই টিনিটাস অর্থাৎ কানের মধ্যে যে শব্দ হয়, এই শব্দের চিকিৎসার জন্য গ্রাফাইটিস ভালো একটা ওষুধ হইতে পারে। It is helpful to people who hear hammering, roaring, ringing or hissing noises in ear. They may have feel cracking sound in ear while eating or on moving jaw. In addition to it, they may have also have complaint of deafness. Deafness মানে হচ্ছে কানে শুনতে না পাওয়া, ঠসা। A unique feature that they may have is hearing getting better in noisy atmosphere. যারা কানে আপনার এই যে হ্যামারিং, গুনগুন, গর্জন, রিং বা হিসিস শব্দ শুনতে পায়, তাদের জন্য এটা আসলে উপকারী। টিনিটাসে আসলে এই শব্দগুলা কমন ফিচার। টিনিটাস হইলে কানের ভিতরে বিভিন্ন ধরনের শব্দ হইতে পারে, গুনগুন হতে পারে, রোয়ারিং মানে গর্জনের মতো আওয়াজ হইতে পারে, সেটা সমুদ্রের গর্জন হইতে পারে, নদীর গর্জন হইতে পারে, জোয়ার ভাটার গর্জন হইতে পারে, বা বিভিন্ন ভয়ানক প্রাণীদের গর্জন হইতে পারে, রিংয়ের মতো শব্দ হইতে পারে, বা হিস হিস ফিস ফিস একটা শব্দ হইতে পারে। এগুলো আসলে টিনিটাসের যাদের থাকে তাদের এই প্রবলেমগুলা হইতে পারে। তো এই ধরনের প্রবলেমের জন্য গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। বিশেষ করে খাওয়ার সময় যখন চোয়াল নড়াচড়া করা হয়, তখন কানের মধ্যে পরপর পরপর ফাটফাট ফাটফাট একটা শব্দ আসে আর কি, এইটা। এবং
এদের এই সাথে টিনিটাসের সাথে কানে না শোনা, বধিরতার একটা কমপ্লেইন থাকতে পারে। একটা অনন্য বৈশিষ্ট্য থাকতে পারে, তা হলো কোলাহলপূর্ণ পরিবেশে শ্রবণ শক্তি ভালো হয়। অর্থাৎ ভিড়পূর্ণ বা কোলাহলপূর্ণ জায়গাতে, নয়েজি অ্যাটমসফিয়ার অর্থাৎ কোলাহলপূর্ণ পরিবেশে বা অনেক গ্যাদারিং পরিবেশে সে আরও ভালো কানতে শুনতে পায়। কিন্তু দেখা গেছে যে খুব ভিড়ের মধ্যে সে ভালো কানে শুনতে পাচ্ছে, কিন্তু ভালো জায়গাতে ঘরের মধ্যে সে কানে শুনতে পাচ্ছে না। এটা হলো ইউনিক ফিচার। দেখেন, এটা খুবই ইউনিক ফিচার, এবং এই একটা ফিচারের উপরে কেন্দ্র করে আপনি টিনিটাসের রুগীকে ভালো করতে পারবেন। এটা হলো সেই হোমিওপ্যাথির আনকমন পিকুলিয়ার সিমটম, যেটার দাম সবচাইতে বেশি। এই টিনিটাসের ব্যাপার হলো যে সে কোলাহলপূর্ণ জায়গাতে তার শব্দ শুনতে ডিস্টার্ব হবে, কিন্তু তার উল্টা হচ্ছে এই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো একটা স্ট্রাইকিং সিমটম। নেক্সট, ইট ইজ অফ গ্রেট সার্ভিস টু ট্রিট এয়ার ডিসচার্জ। এয়ার ডিসচার্জ বলতে কান পাকা আমরা বুঝি, বা ওটোরিয়া। ওটোরিয়া বলতে এয়ার ডিসচার্জ মানে হলো কান পাকা, ওটোরিয়া মানে কান পাকা বা এয়ার ডিসচার্জ বা কান থেকে কোনো তরল পদার্থ বের হওয়া। It is given in cases when there is thin, watery and sticky discharge from the ear. In some cases, the discharge may be blood-stained. It also have an offensive smell. কানের স্রাব বা কান পাকার চিকিৎসার জন্য গ্রাফাইটিস কিন্তু একটা দুর্দান্ত পরিষেবামূলক একটা মেডিসিন। এটা কিন্তু খুবই ভালো কাজ করে কান পাকার জন্য। এটা আমরা কখন দেব? যখন কান পাকাতে কান থেকে পাতলা, জলযুক্ত এবং আঠালো স্রাব হয়, যেটা আমরা গ্রাফাইটিসের মেইন ফিচার ধরি। অর্থাৎ গ্রাফাইটিসের মেইন যে লক্ষণ আঠালো স্রাব, স্টিকি ডিসচার্জ। তাহলে কান পাকার ক্ষেত্রে পাতলা স্রাব আসবে, এটা পানি পানি এবং আঠালো। এই পানি পানিটাই আঠালো। আর যদি আঠালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রাস্টক্স হইতে পারি। যখনই আপনার আঠা হয়ে যাবে তখনই আসলে এটা রাস্টক্সের ক্ষেত্র থেকে গ্রাফাইটিসের ক্ষেত্রে চলে আসবে। কিছু কিছু ক্ষেত্রে এর ভেতরে রক্তের দাগ থাকতে পারে। যারা মূলত কানে বেশি খোঁচাখুচি করে তাদের আসলে দাগটা থাকতে পারে। এবং ইট হ্যাজ অ্যান অফেন্সিভ স্মেল। অফেন্সিভ মানে দুর্গন্ধ। তাহলে খুবই আপত্তিকর দুর্গন্ধযুক্ত একটা গন্ধ থাকবে। এটা হচ্ছে কান পাকার গ্রাফাইটিস। It is also a highly recommended medicine to treat eczema behind the ear. কানের পিছনে যে একজিমাটা হয় এটা চিকিৎসার জন্য একটা খুবই অত্যন্ত কার্যকরী মেডিসিন হচ্ছে আপনার গ্রাফাইটিস। Person requiring it have crusty eruption behind ear that owes a sticky fluid. The eruption may spread from behind ear to the cheek and neck also. Severe itching is present in the eruption. It is also given to heal cracks on skin behind ear. তাহলে কাদেরকে আমরা এটা দেব? যাদের কানের পিছনে খসখসে চুলকানি হয়। চুলকানি থাকবে, কিন্তু এই চুলকানিটা হচ্ছে খসখসা, প্লেন না, মসৃণ না, খসখসা, রাফ। এবং এই চুলকানি থেকে একটা ওই আঠালো তরল বের হবে, যেটা গ্রাফাইটিসের কেন্দ্রীয় চরিত্র। গ্রাফাইটিসের কেন্দ্রীয় চরিত্র কিন্তু মধুর মতো যে আঠালো রস, এইটা। তাহলে এই আঠালো তরল পদার্থ কিন্তু এই কানের পিছন থেকে কিন্তু আসবে, এবং চুলকানিটা কানের পিছন থেকে গাল এবং ঘাড় পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। কানের পিছন থেকে শুরু হবে, এটা গাল এবং ঘাড় পর্যন্ত ছড়ায় যেতে পারে। এবং এই চুলকানিটার টাইপ হচ্ছে গুরুতর ভয়াবহ চুলকানি। রুগী চুলকিয়ে চুলকিয়ে একদম ঘা তৈরি করে ফেলে। যখন ঘা হয়ে যায় তখন আমাদের এটা গ্রাফাইটিস চিনতে অনেক সময় ভুল হয়ে যায়। আর এটা কানের পিছনের ত্বকে যে ফাটল, এই ফাটল সরাতেও এটা ব্যবহার করা হয়। লাস্টলি, ইট ইজ আ ভেরি ইউজফুল মেডিসিন টু ট্রিট ড্রাইনেস অফ ইয়ার। সবশেষে কানের শুষ্কতা নিরাময়ের জন্য এটা খুবই উপকারী একটা মেডিসিন। এবার হচ্ছে আমাদের গ্রাফাইটিসের মেইন যে ইস্যু, স্কিন ইস্যু। আমাদের গ্রাফাইটিসের মেইন ইস্যুটা হচ্ছে স্কিন ইস্যু।
এখন এই স্কিন ইস্যুতেই গ্রাফাইটিসের প্রধান ক্রিয়াক্ষেত্র। It is a top listed medicine to treat a number of skin complaints. Among them, its use is majorly noted in cases of eczema. কিরকম eczema? Inflamed, red, itchy skin with or without eruption. It works well in both cases of dry eczema without any discharge as well as wet eczema with discharge. In cases needing it for dry eczema, the skin is rough, dry and is inclined to crack, while in wet eczema, eruption on the skin with discharge of transparent sticky fluid in the characteristics feature calling its use. তাহলে ত্বকের বিভিন্ন অভিযোগের চিকিৎসার জন্য এইটা যতগুলা ওষুধ হোমিওপ্যাথিতে হয়, টপ লিস্টেড একটা মেডিসিন হচ্ছে আমাদের এই গ্রাফাইটিস, ত্বকের বিভিন্ন অভিযোগের চিকিৎসার জন্য। অর্থাৎ ত্বকের যে কোনো ধরনের প্যাথোলজির জন্য এটা ব্যবহৃত হতে পারে। কিন্তু ত্বকের যে কোনো রোগ হলে কিন্তু আমরা কিন্তু গ্রাফাইটিস দিতে পারবো না, এটার নাম হোমিওপ্যাথি। এখন আপনার রোগীকে আমরা চিকিৎসা দেব, রোগকে নয়। ত্বকে যার আক্রান্ত হয়েছে ওই ব্যক্তিটির আমরা গ্রাফাইটিস কিনা এটা বিবেচনা করে চিকিৎসা দিতে হবে। তাহলে আপনার তার ভাইটাল ফোর্স রিস্টোরেশন হবে এবং আস্তে আস্তে সে আরোগ্য হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এটা হোমিওপ্যাথি হবে না। এই কথাটা কিন্তু আমি বারবার বলছি যে অনেক হোমিওপ্যাথিক ডাক্তার হোমিওপ্যাথি শিখে, হোমিওপ্যাথি ডিগ্রি অর্জন করে, হোমিওপ্যাথি বুঝে, হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে, হোমিওপ্যাথি চেম্বারে হোমিওপ্যাথির রেজিস্ট্রেশন নিয়ে, হোমিওপ্যাথি ডাক্তার সেজে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সে চিকিৎসা করছে হলো অ্যালোপ্যাথি। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হোমিও ডাক্তার হয়ে আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করতেছি হোমিও ওষুধ দিয়ে। তার মানে কি, আমরা যখন গ্রাফাইটিসের রুগীকে যখন আমরা সরিনাম দিয়ে দিব, সরিনামের রুগীকে যখন আমরা পেট্রোলিয়াম দিয়ে দিব, রুগী চিকিৎসা করতে হবে, রোগের নয়। মিস্টার এক্স একজন রুগী, তার একটা চর্মরোগ হয়েছে। এই মিস্টার এক্সের চর্মরোগটা হচ্ছে গ্রাফাইটিসের মতো, কিন্তু মিস্টার এক্স কি আদৌ গ্রাফাইটিস? এটা আমাদেরকে বিবেচনা করতে হবে। যদি মিস্টার এক্স গ্রাফাইটিসের রুগী হয়ে থাকে, মিস্টার এক্সের একটা একজিমা, এই একজিমা থেকে মধুর মতো আঠালো চটচটে একটা রস বের হচ্ছে, তার মানে এটা হচ্ছে মিস্টার এক্সের তার যে চর্মরোগটা হয়েছে এই চর্মরোগটা কিন্তু গ্রাফাইটিসের চর্মরোগ। এখন আমাকে সার্বিকভাবে বিবেচনা করতে হবে যে মিস্টার এক্স কি আদৌ গ্রাফাইটিস কিনা, অর্থাৎ টোটালিটি অফ সিমটম। মিস্টার এক্সের পায়খানা কেমন, কষা? হ্যাঁ। মিস্টার এক্সের মনটা কেমন, গ্রাফাইটিসের মতো কিনা? মিস্টার এক্সের মোটা হয়ে যাওয়ার প্রবণতা আছে কিনা, কালো মতন চেহারা কিনা, এই সব কিছু দেখে বিচার বিশ্লেষণ করে আমরা মিস্টার এক্সের চিকিৎসা দেব। এটার নাম হচ্ছে হোমিওপ্যাথি। আপনি যদি এটা না করেন, সদৃশ্য যদি না করতে পারেন রোগীর সাথে, যদি আপনি বিসদৃশ্য করে ফেলেন, মধুর মতো আঠালো চটচটে ঘা মানেই যে সব জায়গায় গ্রাফাইটিস তা না, আরও অনেক ওষুধ আছে। এখন মধুর মতো চটচটে আঠালো রস দেখে আপনি গ্রাফাইটিস দিয়ে দিলেন, এটা যদি রোগীর সাথে বিসদৃশ্য হয় তাহলে কিন্তু এটা অ্যালোপ্যাথিক চিকিৎসা হয়ে গেল, এটা কিন্তু হোমিওপ্যাথি হলো না। অর্থাৎ আপনি হোমিওপ্যাথি ওষুধ দিয়েই ট্রিটমেন্ট দিলেন, হোমিওপ্যাথি ওষুধই দিলেন, কিন্তু এটা হোমিওপ্যাথি হলো না, এটা বিসদৃশ্য বিধান হলো। এই জন্য খুব কেয়ারফুল, আমাদের টোটালিটি অফ সিমটমকে বিবেচনা করতে হবে। আমরা একটা ওষুধকে খুব গভীরভাবে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, নইলে এটার যে ইসেন্স, এটার যে গ্রাউন্ড, এটার যে মূল কথা, এটার যে নির্যাস, এটা আমরা পাবো না এবং আমরা ওই হোমিও ওষুধ দিয়েই অ্যালোপ্যাথি চিকিৎসা করব। সবসময় মনে রাখতে হবে, রোগের নামে কিন্তু কোনো ওষুধ হবে না হোমিওপ্যাথিতে, রোগীর টোটালিটি বিবেচনা করে হোমিওপ্যাথিতে ওষুধ দেওয়া হয়। আচ্ছা, যে জায়গায় ছিলাম,
যত ধরনের চর্মরোগগুলা হয় এর ভিতরে প্রধানত একজিমা, এই একজিমার ক্ষেত্রে গ্রাফাইটিসের ক্ষেত্রটা খুবই ওয়াইড। একজিমা যেন গ্রাফাইটিসের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এখন এই যে এটা যে আমরা বলছি, এটা বলার একটা কারণ হলো যে আমরা কেন বলতেছি যে একজিমা মানেই গ্রাফাইটিস। আসলে অধিকাংশ প্রুভারের ক্ষেত্রে হোমিওপ্যাথিটা কি? হোমিওপ্যাথিটা হচ্ছে, আমি একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে এই গ্রাফাইটিসটা আমি 10 জনের মধ্যে প্রুভ করব। প্রুভিং করলে, স্থূল মাত্রায় দিলে তাদের মধ্যে শরীর এবং মনে কি ধরনের পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা আমি ম্যাটেরিয়াল মেডিকায় লিখব। তারপরে ওই পরিবর্তন নিয়ে যদি কোনো রুগী আমার কাছে আসে তাহলে আমি তাকে গ্রাফাইটিস দেব। দ্যাট ইজ হোমিওপ্যাথি। যদি তাই হয় তাহলে কিন্তু অধিকাংশ প্রুভারের ক্ষেত্রে স্কিন রিলেটেড, বিশেষ করে একজিমার যে ফিচার কেমন, যেমন একজিমাটা এই যে দেখেন ইনফ্লেম, প্রদাহিত, রেড ইচি স্কিন, লাল চুলকানিযুক্ত ত্বকের সাথে ইরাপশন ছাড়া অথবা ইরাপশন সহ, ত্বকের সাথে ইরাপশন বা ইরাপশন ছাড়া যে চর্মরোগ একজিমা হয়, এইটার ক্ষেত্রে গ্রাফাইটিসটা ইন্ডিকেটিভ এবং প্রতিটা ড্রাগ প্রুভিংয়ের ক্ষেত্রে এটা পাওয়া গেছে। এই জন্য আমরা বলতেছি যে একজিমা যেখানে স্কিনটা ফুলে যাচ্ছে, ইনফ্লেমড হয়ে যাচ্ছে, প্রদাহিত হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে এবং ইরাপশন সহ বা ইরাপশন ছাড়া যে প্রচুর চুলকানি থাকতেছে, এইটাই হলো গ্রাফাইটিসের মূল একজিমার চর্মরোগ। এটি কোনো স্রাব ছাড়াই শুষ্ক একজিমা বা স্রাবের সাথে ভেজা একজিমা উভয় ক্ষেত্রেই ভালো কাজ করতে পারে। আমরা জানি যে একজিমা মূলত 2 প্রকার, একটা হচ্ছে ড্রাই একজিমা, একটা হচ্ছে ওয়েট একজিমা। অর্থাৎ একজিমা 2টা ফরম্যাটে থাকতে পারে, একটা হচ্ছে শুষ্ক একজিমা আর একটা হচ্ছে রসস্রাবী একজিমা। তো এই 2টা ক্ষেত্রেই গ্রাফাইটিসের ক্ষেত্র এবং এই 2টা ক্ষেত্রেই গ্রাফাইটিস ভালো কাজ করে। এবার হলো আমরা বুঝবো যে শুষ্ক একজিমার ক্ষেত্রে কেমন হয় আর ভেজা একজিমার ক্ষেত্রে কেমন হয়। শুষ্ক একজিমার ক্ষেত্রে গ্রাফাইটিস হইলে এর ত্বকটা রুক্ষ হবে, শুষ্ক হবে এবং ফেটে যাবে। শুষ্ক একজিমার ক্ষেত্রে ত্বকটা রুক্ষ হবে, শুষ্ক হবে, ফেটে যাবে। আর ভেজা একজিমার ক্ষেত্রে ইরাপশনের সময় স্বচ্ছ আঠালো তরল স্রাবের সাথে, এটাই হলো বৈশিষ্ট্যযুক্ত গ্রাফাইটিসের। তাহলে ভেজা একজিমার ক্ষেত্রে স্বচ্ছ আঠালো তরল একটা আঠালো স্রাব বের হবে, আর শুষ্ক একজিমার ক্ষেত্রে রুক্ষ, শুষ্ক এবং স্কিন ফেটে যাবে। এটাই হলো 2টা একজিমার গ্রাফাইটিসের ক্ষেত্র। Graphitis works well in eczema appearing on any body part but especially behind the ears, on the eyelid, between finger and toe, scalp. In case of eczema on scalp, there is presence of eruption with thick crusts on it. There is oozing of sticky fluid from the eruption. There is mattering from hair from sticky gluey discharge. The scalp is also sore and painful to touch. শরীরের যে কোনো অংশে, বিশেষ করে কানের পিছনে, চোখের পাতায়, আঙ্গুল এবং পায়ের আঙ্গুলের মাঝখানে ফোল্ড প্লেসগুলা, চিপা চাপার ভিতরে, মাথার ত্বকে একজিমা হলে গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। মাথার ত্বকে একজিমার ক্ষেত্রে পুরু, ক্রাস্ট, মামড়ি সহ ইরাপশনের উপস্থিতি থাকে এবং এই যে চুলকানি থাকবে বা উদ্ভেদ থাকবে বা ইরাপশন থাকবে, এইখান থেকে আঠালো তরল নির্গত হবে এবং এইটা কেমন আঠালো তরল? চটচটে। এবং এই চটচটে আঠালো স্রাব থেকে মাথায় যদি কারো একজিমা হয় সেটা চুল জটা বেঁধে যায়, মাথার ত্বকে ব্যথা হয় এবং স্পর্শ কাতর হয়ে যায়, ব্যথা হয়ে যায়। নেক্সট, ইট ইজ আ রিওয়েন্ট মেডিসিন টু ট্রিট সোরিয়াসিস। এতক্ষণ আমরা একজিমার ফিচারটা দেখলাম, এখন আমরা সোরিয়াসিসের ফিচারটা দেখছি। সোরিয়াসিসের ফিচারটা কেমন? রেড ইনফ্লেমড প্যাচেস অন দ্য স্কিন দ্যাট আর কভার্ড উইথ সিলভারি হোয়াইট স্কেল। It is indicated when there are inflamed dry rough area on the skin with excessive scale or flax along with much itching. It is also beneficial to heal cracks.
appearing on skin in psoriasis case. It can be taken for psoriasis on any of the body part, particularly psoriasis of the scalp. In these cases, the scalp is dry covered with copious scale, sometimes extending behind the case's ear. Itching and burning appearing on the scalp. It is also helpful for cases of nail psoriasis. Hair thick, rough, discolored and deformed nail is indicative of its use. তাহলে সোরিয়াসিসের চিকিৎসার জন্য আমরা কীরকম দেখব? ত্বকের উপরে লাল, তারপরে হচ্ছে প্রদাহিত দাগ বা রূপালি সাদা আঁশ দ্বারা আবৃত। আমরা জানি যে সোরিয়াসিসের ক্ষেত্রে মেইন ফিচারটাই হলো তার আঁশ উঠতে থাকবে, আর এই আঁশটা হবে রূপালি সাদা। আর এটা নির্দেশিত হবে যখন, এটা কখন দেবেন? যখন ত্বকটা স্ফীত, ইনফ্লেমড হয়ে শুষ্ক হবে, রুক্ষ হবে এবং ত্বকে অত্যাধিক আঁশ বা ফ্লেক্স সহ প্রচুর চুলকানি হবে। অর্থাৎ সোরিয়াসিসে চুলকানি কিন্তু খুব একটা দেখা যায় না, কিন্তু সোরিয়াসিসের ভিতরে যদি চুলকানি থাকে, এটা কখন গ্রাফাইটিসকে নির্দেশ করবে? যখন স্কিনটা ইনফ্লেমড হয়ে যাবে, প্রদাহিত হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে এবং এই যে রূপালি সাদা আঁশের মতো আঁশ যখন উঠতে থাকবে তখন, এবং প্রচুর চুলকানি থাকবে, এই ক্ষেত্রটা হচ্ছে গ্রাফাইটিসের ক্ষেত্র। এবং সোরাইসিসের ক্ষেত্রে ত্বকে কিন্তু যদি গ্রাফাইটিসের আরও ইন্ডিকেটিভ হয়, সেক্ষেত্রে ত্বক ফেটে যাবে, বা ফাটা সোরাইসিসের ক্ষেত্রে গ্রাফাইটিস ইন্ডিকেটিভ। এটা শরীরের যে কোনো অংশে সোরিয়াসিসের জন্য দেওয়া যেতে পারে, তবে বিশেষ করে মাথার ত্বকের যে সোরিয়াসিসটা, এটার জন্য খুব ভালো কাজ করে। এখন মাথার ত্বকের যে সোরিয়াসিস অর্থাৎ স্কাল্প সোরাইসিস, মাথার যে সোরাইসিস হয় স্কাল্প সোরাইসিস, এই স্কাল্প সোরাইসিসের ক্ষেত্রে মাথার ত্বকে শুষ্ক শুকনো আঁশ, প্রচুর আঁশ আবৃত থাকে, যা কখনো কখনো কানের পেছন পর্যন্ত প্রসারিত হয় এবং মাথার ত্বকে প্রচুর চুলকায় এবং প্রচণ্ড জ্বালাপোড়া দেখা দেয়। এটি নখের সোরিয়াসিসের ক্ষেত্রেও খুবই সহায়ক। এখানে পুরু, রুক্ষ, বিবর্ণ, বিকৃত নখের ব্যবহার কিন্তু নির্দেশ করে। তো এটা হলো তার সোরিয়াসিসের ক্ষেত্র। In addition to the above, it can take care of cracked skin very well. It helps to heal cracked skin at the end of finger, between finger or toe and cracked nipple. It also is indicated to treat cracks in fold of skin and bend of joint. উপরের লক্ষণগুলি ছাড়াও ফাটা ত্বকের যত্ন নিতে গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। বিশেষ করে আঙ্গুলের প্রান্তগুলাতে বা আঙ্গুল এবং পায়ের যে মাঝখানের যে চিপা জায়গাটা, এইটা ফাটা স্তনের ফাটা ত্বক নিরাময় করতে এটা খুব সাহায্য করে। এটি ত্বকের ভাঁজ এবং জয়েন্টগুলির যে বিপরীত পার্শ্বে যে বাঁকগুলা থাকে, মানে বেন্ড, যে আমরা যখন বাঁকাই আঙ্গুলটা, ঠিক পিছনে যে একটা জায়গায় বেন্ড হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, ওই জায়গার যে ফাটলগুলা, এটার জন্য খুব ভালো কাজ করে। And lastly, it is an excellent medicine to treat fungal infection on scalp, tinea capitis and fungal infection of nail, যেটাকে আমরা অনকোমাইকোসিস বলছি। In tinea capitis, scabby eruption are present on scalp. In many cases, hair loss may be there in cases of ringworm of scalp. সবশেষে টিনিয়া ক্যাপাইটিস আমাদের স্কিনে ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে। সাধারণত যত ধরনের স্কিন ডিজিজ হয় তার মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশনটাই বেশি দেখতে পাই। তারপরে আমরা একজিমা দেখতে পাই, তারপর আমরা সোরিয়াসিস দেখতে পাই। তো এই তিনটা মেইন ক্যাটাগরির চর্মরোগের ক্ষেত্রে কিন্তু গ্রাফাইটিস খুবই ভালো কাজ করে। তো এখন যেটাকে বলতেছে হচ্ছে স্কাল্প ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন অফ স্কাল্প, অর্থাৎ টিনিয়া ক্যাপাইটিস। টিনিয়া ক্যাপাইটিস মানে মাথার খুলিতে যে ছত্রাক সংক্রমণজনিত যে চর্মরোগটা হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন অফ স্কাল্প যেটাকে আমরা টিনিয়া ক্যাপাইটিস বলছি, অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন অফ নেইল যেটাকে আমরা
অনকোমাইকোসিস বলছি, অনিকোমাইকোসিস বলছি, অনকোমাইকোসিস বলছি, অনাইকোমাইকোসিস, অনাইকোমাইকোসিস, অনাইকোমাইকোসিস উচ্চারণটা হচ্ছে অনাইকোমাইকোসিস। অনাইকোমাইকোসিস বলতে ফাঙ্গাল ইনফেকশন অফ নেইল, নখের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশনটা হয়, অনেক মা বোনদেরই এটা হয়। তো এটা আমরা যেহেতু সফটওয়্যার কোর্স করছি, ওর ভিতর আমরা এগুলো দেখাবো। ইনটিনিয়া ক্যাপাইটিস, আচ্ছা তারপরে কি বলতেছে, সাধারণত নখের মধ্যে যে ছত্রাক সংক্রমণগুলো হয় এবং মাথার ত্বকে যে ছত্রাক সংক্রমণগুলো হয়, এই দুইটা ক্ষেত্রে এটা খুবই দুর্দান্ত একটা মেডিসিন। বিশেষ করে টিনিয়া ক্যাপাইটিসে মাথার স্কুলির যে এইটাতে মামড়ি পড়ে এবং মাথা খুব চুলকায় এবং অনেক সময় মাথার ত্বকে দাঁত হলে চুল পড়ে যেতে পারে। আসলে ফাঙ্গাল ইনফেকশনটা মানেই কিন্তু দাউদ, কিন্তু ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশন মানেই কিন্তু আসলে মূলত দাউদ বোঝায় আর কি। যেমন মাথার খুলিতে যদি দাউদ হয়, এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, মানে যত দাউদ সবই হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আর কি। তো এটা আমরা যেন ভুলে না যাই। ইন কেসেস অফ নেইল ফাঙ্গাস, it is recommended when the nail are brittle, discolored, deformed and may break easily. The nail are also sore and painful. এখন নখের ছত্রাকের যে ক্ষেত্র, এটা আমরা কিভাবে চিন্তা করব, সেটা হচ্ছে নখটা ভেঙে যায়, বিবর্ণ হয়ে যায়, বিকৃত হয়ে যায় এবং খুব সহজেই ভঙ্গুরতা হয়ে যায়, ভেঙে যায় এবং নখের ঘা হয় এবং খুব ব্যথা হয়। এই ক্ষেত্রে আমরা গ্রাফাইটিসের ব্যবহার করতে পারি। এবার হচ্ছে আমরা রেকটাল কমপ্লেন পড়ব আর কি, গ্রাফাইটিসের রেকটাল কমপ্লেন। গ্রাফাইটিস রেকটাল কমপ্লেনের ক্ষেত্রে খুবই একটা ভালো মেডিসিন আর কি। তাহলে আমরা এখন রেকটাল কমপ্লেন দেখব আর কি। ইফ উই টক অ্যাবাউট দ্য রেকটাম, দেন দিস রেমেডি ইজ ফার্স্ট ইন্ডিকেটেড টু ট্রিট কনস্টিপেশন। ওয়ান ক্যান ইউজ ইট ইন কনস্টিপেশন when the stool is hard, large and passed with much difficulty. Sometimes the stool may be covered with mucus. It helps to improve bowel motility to relieve constipation. যদি আমরা মলদার সম্পর্কে যদি আমরা কথা বলি, তাহলে গ্রাফাইটিসটা কোষ্ঠকাঠিন্যের জন্য একটা টপ লিস্টেড রেমেডি হতে পারে। এবং এটার কোষ্ঠকাঠিন্যটা কেমন হবে, মলটা হবে শক্ত, মলটা হবে অনেক বড় ব্রায়োনিয়ার মতো এবং অনেক কষ্টে বের করতে হবে। এবং গ্রাফাইটিসের যদি পায়খানা যদি নরমও হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার নরম মল কিন্তু অনেক কষ্টে বের করতে হয়। এবং যেহেতু কোথ দিতে হয় প্রচুর পরিমাণে, সেহেতু আসলে আমাদের হেমোরয়েড হয়, পাইলস হয়। কোথ না দিলে পাইলস হবে না। এটি ব্যবহার করা যাইতে পারে যখন মল শক্ত হবে, বড় হবে এবং অনেক কষ্ট করে বের করতে হয়, সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। শক্ত মল কিন্তু কখনো কখনো তার সাথে আম বা শ্লেষ্মা আবৃত হইতে পারে। পায়খানা শক্ত, কিন্তু সে পায়খানা করতেছে, কিন্তু মনে হইতেছে যে পায়খানা শক্ত, পায়খানার সাথে আম আসতেছে বা শ্লেষ্মা আসতেছে, মিউকাস আসতেছে। এটা কিভাবে কোষ্ঠকাঠিন্যের উপশম করে, আমাদের যে বাওয়াল মোটালিটি আছে, অর্থাৎ অন্ত্রের যে গতিশীলতা, এই বাওয়াল মোটালিটিটা উন্নত করার মাধ্যমে এটা আপনার কনস্টিপেশনটাকে রিমুভ করে। নেক্সট, ইটস ইউজ ইন কনসিডার্ড ইন কেসেস অফ অ্যানাল ফিশার। অ্যানাল ফিশারটা কি? আ স্মল টিয়ার ইন দ্য মিউকোসা দ্যাট লাইন্স দ্য অ্যানাস মেইনলি ফ্রম পাসিং হার্ড স্টুল। অ্যানাল ফিশার মানে মলদ্বার ফেটে যাওয়া। It aids to heal the tear in mucosa of anus and also help to easy to pain. Ease the pain attending it. It helps to improve pain in anus,
that may be sharp cutting stitching in nature. Burning in the anus also improve with its use. It also helps to stop bleeding and calm during stool in anus fissure cases. মলদ্বারে ফাটলের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। মলদ্বারের যে ফাটাগুলা থাকে ফেটে যায়, ফিসার থাকে, এটা নিরাময়ে সহায়তা করে এবং এতে যে ব্যথা থাকে এই ব্যথা কমাতেও আসলে খুব দ্রুত কাজ করে। মলদ্বারের ব্যথা কমাতে কি ধরনের ব্যথা হয় মলদ্বারে? ফিসার হইলে গ্রাফাইটিসের ক্ষেত্রে সারানো ধারালো একটা ব্যথা পাবো এবং কাটার মতো একটা ব্যথা পাবো, মনে হয় কাটতেছে মলদ্বারটা, এবং সূচ ফুটানোর মতো যে ব্যথা, এইগুলার উপরে গ্রাফাইটিস ভালো কাজ করে। মলদ্বারে জ্বালাপোড়া থাকে, ফিসার হলে তো জ্বালাপোড়া থাকবেই, এবং মলদ্বারে ফাটলের ক্ষেত্রে মলের সময় যখন পায়খানা করবে পেশেন্ট তখন যে রক্তপাত হয় সেটা বন্ধ করতেও গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। Other than this medicine is used in cases of piles. Pilesটা কি? Swollen vein in the anus or lower part of rectum. মলদ্বারে বা মলদ্বারের নিচের অংশে যে ফোলা শিরা বা পায়খানা কষা হলে কোথ দিয়ে যদি আপনি জোরে কোথ দিয়ে যদি পায়খানা করেন তাহলে ওই হেমারয়েড প্লেক্সাসটা ফুলে যায়, অর্থাৎ শিরাগুলা ফুলে যায়, এইটাকে আমরা পাইলস বলতেছি আর কি। তো এই পাইলসের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে ব্যবহার করা হয়। ইন সাচ কেসেস ইট ইজ গিভেন হোয়েন পাইলস আর লার্জ উইথ মাচ ব্লিডিং, কাটিং, স্টিচিং, স্পাটিং অ্যান্ড পেইন ইজ প্রেজেন্ট ইন পাইলস। The piles are also short to touch. Along with it, burning also appear in piles. Sometimes itching is also felt at the anus. এই ধরনের ক্ষেত্রে যখন পাইলসটা বড় হয়ে যায়, প্রচুর রক্তপাত হয়, পাইলস কেটে ফেলার মতো, সূচ ফোটানো ব্যথার মতো কনকনে যখন ব্যথা থাকে, পাইলস সেন্সিটিভ টু টাচ, পাইলস ছোঁয়াও যায় না, এত ব্যথা হয়। এর সাথে যখন পাইলসের জ্বালাপোড়া দেখা দেয় এবং মলদ্বারে যখন চুলকানি হবে তখন আমরা এই গ্রাফাইটিসটা বিবেচনা করব। এই সমস্ত ক্ষেত্রে আমরা গ্রাফাইটিসটা বিবেচনা করব আর কি। এই সমস্ত ক্ষেত্রে আমরা আচ্ছা, তারপরে হচ্ছে ফিমেল কমপ্লেন। মেয়েদের বা মা বোনদের কি কি সমস্যার কারণে আমরা গ্রাফাইটিস চিন্তা করতে পারি? দেখা যাচ্ছে না স্যার। ঠিক আছে, দেখছি আমি। এখন ফিমেল কমপ্লেনটা কি? ইন ফিমেল it is useful to treat complaint of suppressed or late period. The female who need it also have scanty period and that last for a short time. When menses appear, they get violent abdominal pain, headache and nausea. মহিলাদের ক্ষেত্রে যখন একটা মহিলা মাসিক চাপা দিবে, সেটা ইনজেকশন দিয়েও হতে পারে বা বিভিন্ন হরমোনাল ব্লকার মেডিসিন দিয়েও হতে পারে, বা কোনো কারণে মাসিক যখন ইচ্ছা করে চাপা দেওয়া হবে বা কোনো ওষুধের কারণে যখন মাসিক চাপা পড়বে তারপরে কিছু প্রবলেম তৈরি হবে তাদের ক্ষেত্রে, অথবা যাদের দেরিতে মাসিক হয় এদের জন্য এই ওষুধটা খুবই উপকারী। এখন মহিলাদের ক্ষেত্রে যাদের এটা প্রয়োজন, কাদেরকে আমরা এটা দিব? যে সমস্ত মা বোনদের খুব স্বল্প পিরিয়ড থাকে, স্ক্যান্টি মানে খুব অল্প পরিমাণে ব্লিডিং হয়, পিরিয়ডের সময় খুব অল্প পরিমাণে রক্তস্রাব ভাঙে এবং অল্প সময় স্থায়ী হয়, এদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এবং যখন ঋতুস্রাব দেখা দেয় তখন পেটে প্রচণ্ড ব্যথা হয়, মাথা ব্যথা হয় এবং ছাতে বমি বমি ভাব থাকে,
Next, it offer help in cases of vaginal discharge. Female requiring it have vaginal discharge that occur in gaseous May and night. It is mostly yellowish or white in color. The discharge is copious. It causes biting, smarting sensation in vagina. Along with it, weakness in the back is felt. এরপরে এটি যোনিস্রাবের ক্ষেত্রে অর্থাৎ এনি কাইন্ড অফ ভেজাইনাল ডিসচার্জ অর্থাৎ যে কোনো স্রাব, সেটা সাদা স্রাব হতে পারে, লাল স্রাব হতে পারে, যে কোনো আমরা যেটা সাদা স্রাব বলতে বুঝি আর কি। তো এই সমস্ত স্রাবের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। মহিলাদের যোনিপথে স্রাব হয় এবং এটা দিনরাত ঝরতে থাকে। বেশিরভাগ সময় এটা হলুদ বা সাদা রঙের হয় এবং স্রাবের ধরনটা হবে প্রচুর প্রচুর, এবং এটা ওই মহিলাদের যৌনাঙ্গে কামড়ের মতো কনকনে ব্যথার মতো একটা সংবেদন ঘটায়, সেই সাথে পিঠে প্রচুর দুর্বলতা অনুভূত হয়। ইট ইজ অলসো ইউজ টু ট্রিট সোর, ক্র্যাকড অ্যান্ড পেইনফুল নিপেল। এটা যে সমস্ত মায়েদের স্তনের বৃন্ত নিপলটা ফেটে যায় এবং ব্যথা হয় এবং ওখান থেকে আঠার মতো রস বের হয়, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর কি। তো আজকে আর পড়ানো যাবে না, মোটামুটি যতটুকু পড়ালাম। এখন এটার মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। যতটুকু পড়ালাম কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন।